গুড মর্নিং বন্ধুরা, আবার আমি সন্তু চলে এসেছি তোমাদের মুক্ত বিহঙ্গ চ্যানেলে আবার একটা নতুন ভিডিও নিয়ে। নতুন ভিডিও এবারে কোথায় কি গন্তব্যস্থল, কোথায় যাচ্ছি না যাচ্ছি চলো দেখে আশা করি বুঝতেই পারছো। আমি টোটাল একদম কি বলবো অল সেট, যেতে যেতে রাস্তায় কথা বলছি। আর আজকেও আমার পার্টনার সেই পুরনো বাঘাদা। আর ঘড়িতে বাজছে এই সময় রাত্রির 1:10। তো একটার সময় আমাদের মিট আপ করার কথা, 5 মিনিট লাগবে আমার পৌঁছতে। একদম অন টাইম আছি, একদম দেরি হয়নি। মা ওয়েট করছে, দরজা বন্ধ করবে সেই জন্যে। আর এই হচ্ছে লাগেজ, একটা আমার ট্যুরিং ব্যাগ, একটা ট্যাঙ্ক ব্যাগ, ব্যাস। এখানে জলের বোতলটা রেখেছি, গ্লাভসটা পরবো, হেলমেটটা নেব, ব্যাস। মা বাইরে চলে এসছে। আচ্ছা, ঘুম থেকে বাবা উঠে পড়েছে, বাবা দাঁড়িয়ে আছে, দরজা বন্ধ করবে সেই জন্যে। বাঘাদার ড্রাইভার সিটে বসে গেছে। চলো জার্নিটা আস্তে আস্তে এগোই, আর এগোতে এগোতে আমরা কথা বলছি। তার আগে একটা দাঁড়িয়ে সেলফি তো বানতা হ্যাঁ। জার্নি আমাদের স্টার্ট হচ্ছে ব্যান্ডেল থেকে। ব্যান্ডেল মানেই ব্যান্ডেল চার্চ, এখানে খুবই ফেমাস। তো তার পাশ দিয়েই আমরা জার্নি স্টার্ট করেছি মোটামুটি আজকে। তো চলো, রাত্রিবেলায় ব্যান্ডেল চার্চের পাশেই চলে এসেছি। ব্যান্ডেল চার্চটা রাত্রিবেলা কীরকম লাগে তোমাদের একবার দেখিয়ে দিই। এর আগে কোনোদিন কোনো ভিডিওতে ব্যান্ডেল চার্চ তোমাদের দেখানো হয়নি। দেখো বন্ধুরা, রাত্রিবেলার ব্যান্ডেল চার্চ কত সুন্দর, শান্ত, কত পবিত্র জায়গা। তোমরাও এসো, ঘুরে যেও কিন্তু অবশ্যই। আর আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে বালাসোর, বালাসোরের পঞ্চলিঙ্গেশ্বর মন্দির। বাট ডেস্টিনেশনে পৌঁছানোর আগেই 2-3টে জায়গা আমরা দেখব। ওই মাখনচোড়া নাকি ক্ষীরচোড়া গোপীনাথ মন্দির আছে, তো সেখানে ইমামি জগন্নাথ মন্দির আছে, ব্লু লেক আছে, নীলগিরির ওখানে একটা রাজবাড়ি আছে। সেগুলো দেখে তারপর আমরা পঞ্চলিঙ্গেশ্বর যাব, সেরকমই প্ল্যান আছে। তো এগোতে থাকি, দেখি কতদূর কি সাকসেস হয় না হয়। আর এই জার্নিটা করার জন্য আজকে যে রুটটা আমরা নিয়ে নিয়েছি খুবই সিম্পল অ্যান্ড স্ট্রেট। আমাদের বাড়ি থেকে ওল্ড দিল্লি রোড খুবই কাছে, তো সেটা ধরে নেবো স্ট্রেট ডানকুনি। ডানকুনি থেকে NH-16 হয়ে আমরা স্ট্রেট চলে যাব বালাসোর। আর এগোতে এগোতে আমরা কিন্তু অনেকখানি চলে এসেছি অলরেডি, ডানকুনির কাছাকাছি পৌঁছে গেছি। এখানে কিন্তু আজকে লরির চাপটা ভীষণভাবে দেখছি। তাও ঠিক আছে, অসুবিধা নেই, আস্তে আস্তে এগোই, কোনো তাড়াহুড়ো আমাদের আজকে কিন্তু নেই। পৌঁছে গেছি আজকের জার্নির আমাদের ফার্স্ট টোল প্লাজা। এটা হচ্ছে ধুলাগড় টোল প্লাজা। বাড়ি থেকে কিন্তু অলরেডি আমরা প্রায় 60-70 কিলোমিটার মতো জার্নি করে চলে এসেছি। চলো আরও এগোতে থাকি, কথা বলছি আবার। সানরাইজ রেস্টুরেন্ট হোটেল, একটু চা খেতে দাঁড়িয়ে প্রথম চা ব্রেক এখানেই নিয়ে নেব আমরা। বাগাদা চায়ের অর্ডার দিতে গেছে। সুন্দর এদিকে টিভি রয়েছে, এখানেই টেবিল চেয়ারগুলো ছড়ানো। এখানেই একটু বসে নেবো 5 মিনিট, চাটা খেয়ে তারপর আবার এগোবো আমাদের গন্তব্যের দিকে। চলো দাঁড়াই, চা খাই, দুটো সেলফি নিয়ে নিই, তারপর আবার এগোবো। তো যেমনটা এক্সপেক্ট করেছিলাম যে কোলাঘাটের খুব কাছেই আছি, জাস্ট চায়ের দোকান ছেড়ে আমরা বেরিয়ে এলাম। আর এই হচ্ছে বন্ধুরা রাত্রের কোলাঘাটের ব্রিজের দৃশ্য। বাঁদিকে দেখালেও কিছু আশা করি বুঝতে পারবে না ওই পাড়ের আলোগুলো ছাড়া। আর ওই দূরে যেটা আলো দেখতে পাচ্ছ না, ওটা হচ্ছে কোলাঘাট যে তাপবিদ্যুৎ কেন্দ্র আছে সেইখানকার আলো। ওই কোলাঘাট ব্রিজ আমরা ক্রস করছি, রাত্রির এখন প্রায় 3:30 বাজছে। চলো এগোতে থাকি কোলাঘাটে। এরপর যে চায়ের দোকানগুলো পাবো সেখানে আজকে আর দাঁড়াতে হবে না, স্ট্রেট একদম খড়গপুর বা ওখানে গিয়ে কোথাও দাঁড়াবো। ততক্ষণে আশা করছি হয়তো ভোরের আলো ফুটে ফুটে যাবে। আর এই কোলাঘাট ব্রিজ ক্রস করে এই যে বাঁদিকের রাস্তাটা ঢুকে যাচ্ছে, এটা দিয়ে ওই নন্দকুমার হয়ে দীঘা যাবার রাস্তা বা হলদিয়া যাবার রাস্তা। আর আমরা বেরিয়ে যাব NH-16 ধরে স্ট্রেট একদম টুয়ার্ডস খড়গপুর। আজকে আমাদের জার্নির এই সেকেন্ড টোল প্লাজা ক্রস করব। এটা হচ্ছে ডেবরা টোল প্লাজা। ডেবরা টোল প্লাজা ক্রস করে আর খুব বেশি দূর হবে না খড়গপুর। আমরা কিন্তু খুব ভালো যাচ্ছি। আসলে রাত্রিবেলা বেরোনোর এটাই মজা যে মোটামুটি রাস্তা ফাঁকা, উল্টোপাল্টা কোনো ভিড়ভাট্টাটা থাকে না, রাত্রে একদম স্ট্রেস ফ্রি হয়ে যাওয়া যায়। ভোরের পূব আকাশ থেকে কেমন একটা হালকা আলোর ছটা, আকাশটা একটু বন্ধুরা দেখো, ভোর ভোর হব, এখনও ভোর হয়নি। এই সামনে পেট্রোল পাম্পে যদিও দাঁড়াবো একবার, চলো দাঁড়িয়ে কথা বলি।
গাড়ির আমার তেল প্রায় শেষের দিকে, তো এখান থেকে পেট্রোলও একটু ভরে নিলাম। বন্ধুরা দেখো, ভোরের আলো সবে ফুটতে শুরু করেছে। আকাশটার কালারটা ইমাজিন করো, ফাঁক ফোঁকর দিয়ে একটু একটু যেটা দেখা যাচ্ছে, অসাধারণ লাগছে। একটা খুব সুন্দর ফিল, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে বেশ। এই দিকের আকাশটাতে হালকা মেঘ করে আছে, মানে এত অসাধারণ লাগছে আর কি বলবো। এত রাত্রিবেলা সারা রাত মোটামুটি ড্রাইভ করা হয়ে গেল, প্রায় 4:30 বাজছে। আমরা খড়গপুর অলরেডি ক্রস করে গেছি। তো ক্রস করে তারপরেই তেল ভরলাম, একটু দাঁড়ালাম 2 মিনিট হয়ে গেছে, গাড়ি স্টার্ট দেবো। চলো এগোই, আশা করছি তাড়াতাড়ি পৌঁছে যাব, আর 100 কিলোমিটার হয়তো বাকি। এরকম একটা ভিউ দেখে রাস্তার মাঝখানে একটু দাঁড়িয়ে গেলাম। সকালবেলা মর্নিং ওয়াকটা একটু করে নিচ্ছি, এই যা, আর কিছুই না। আসলে ড্রাইভ করে না পা ব্যথা হয়ে গেছে, কিরকম একটা লাগছে, সেই জন্যই জাস্ট একটুখানি দাঁড়িয়ে রিল্যাক্স করে নেওয়া, আর কিছুই না। আর বন্ধুরা তোমরা শুধু নেচার দেখো। সকালবেলায় ঘুম থেকে উঠে তো কোনোদিন এরকম প্রায় দেখতে পাই না বললেই চলে। বেরিয়েছি ভোরবেলা, চোখের সামনে হলো, পুরোটা দেখলাম, দাঁড়িয়ে সূর্যের পুরো রূপ, রস, গন্ধ সব এখন অনুভূতিটা নিয়ে নিচ্ছি। সকাল পুরোপুরি হয়ে গেছে, সামনে খুব ছেঁড়া পড়া মেঘ, অল্প একটু আধটু, আর মোটামুটি বেশিরভাগটাই পরিষ্কার নীল আকাশ, ঝকঝক করছে আকাশ। বৃষ্টি সেরকম এখনো অব্দি রাস্তায় পাইনি, যদিও বর্ষাকাল। আর এগোতে এগোতে আজকে আমাদের 3rd টোল প্লাজা চলে এসছে, এটা হচ্ছে রামপুরা টোল প্লাজা। এই টোল প্লাজাটা ক্রস করে আর খুব বেশি দূর হবে না, জলেশ্বর বালাসোর 60-70 হয়তো বাকি থাকবে। তো চলো এগোতে থাকি, খুব বেশি দেরি হবে না, 7টা 7:30-এর মধ্যে আশা করছি আমরা বালাসোর ঢুকে যাব। ছবিটা তুলে এবার নেপলাকে পাঠা। এই সেই ব্রিজ, গত বছর এইখানে দাঁড়িয়েই আবার ছবি তোলা হয়েছিল, আবার এখানে সেই জ্যাকেটটার জায়গায় রেনকোটটা। দাঁড়িয়ে আছি এখন ওই জলেশ্বর পেরিয়ে সুবর্ণরেখা নদীর যে ব্রিজটা আছে তার ওপরে। সুবর্ণরেখা নদীতে গত বছর যেরকম দেখেছিলাম তার থেকেও কিন্তু কম জল। সেই মন্দিরটা, বাঘাদা সেই একই জায়গায় দাঁড়িয়ে মোবাইলে কি আপডেট দিচ্ছে। পরিবেশ, আকাশ গত বছরেও যেমন ফ্যান্টাস্টিক ছিল, এবছরেও সেম টু সেম। গত বছরেও জুলাই মাসেই আমরা বেরিয়েছিলাম, এবছরেও জুলাইয়ের মাঝামাঝি। রেল ব্রিজ, গত বছর একটা ট্রেনের দেখা পেয়েছিলাম, এবছরও পাবো, দেখা যাক। ও ওয়েদারটা দেখো, হালকা হালকা মেঘ উড়ে যাচ্ছে, হালকা রোদও আছে, রোদের তেজ নেই, আর তলা দিয়েই সুবর্ণরেখা নদী বয়ে যাচ্ছে। গত বছরের স্মৃতি মনে পড়ে যেতে আরও দাঁড়িয়ে পড়লাম। পুরনো স্মৃতিটাকে রোমন্থন করার জন্যই এখানে দাঁড়ানো হলো। তো চলো, আর খুব বেশি দেরি নেই বালাসোর পৌঁছতে। বালাসোর থেকে আর 20-25 কিলোমিটারের হয়তো রাস্তা হবে সব মিলিয়ে, দেখা যাক কখন তাড়াতাড়ি। ছোট গোলু। তো বালাসোর থেকে আমরা ডান দিকে নিয়ে নিয়েছি অলরেডি, NH 16 ছেড়ে সামনের দিকে এগোচ্ছি। দূরে আমি কিন্তু অলরেডি পাহাড়ের রেঞ্জগুলো দেখতে পাচ্ছি। চলো আরও সামনের দিকে এগিয়ে যাই। আসার পথে এইরকম একটা ভিউ পেয়ে বাইক না দাঁড় করি আর পারলাম না। ভিউটা দেখো শুধু বন্ধুরা, পাহাড়ের ওপর দিয়ে মেঘটা ভেসে যাচ্ছে পাহাড়ের মাথাগুলোকে ছুঁয়ে। মানে এই ফিলটা কিন্তু আমরা পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ে গেলে একমাত্র পেতে পারি। কিন্তু বর্ষাকালে এটা যে এখানে ভুবনেশ্বরের এখানে এসে, ভুবনেশ্বর না তারও আগে, কলকাতা থেকে 3-4 ঘন্টার রাস্তায় পঞ্চলিঙ্গেশ্বর মন্দির যাওয়ার পথে এই পাহাড়গুলোতে যে দেখতে পাবো আমি কিন্তু আশা করি। এই ফিলটা নেবার জন্যে, যদি এই ফিলটা নিতে চাও তাহলে বর্ষাকালের সময় চলে এসো। মানে জানি না বুঝতে পারছো কিনা ক্যামেরায়,
যতদূর পাহাড়গুলোকে দেখতে পাচ্ছি সামনেরটা একমাত্র খুব স্পষ্ট বোঝা যাচ্ছে, বাকি এদিকে পুরো পাহাড়ের রেঞ্জ, আর প্রত্যেকটার অবস্থা সেম। বৃষ্টি এক্ষুনি জাস্ট হয়ে গেল, আর ওখানে পাহাড়ের মধ্যে হয়তো বা বৃষ্টি টুকটাক পড়ছে, না হলেও মেঘ কিন্তু একদম পাহাড় ছুঁয়েই যাচ্ছে। মানে অসাধারণ মনোরম দৃশ্য। এই দৃশ্য মানে নিজের চোখে চাক্ষুষ না করতে পারলে এটা ফিল করতে পারবে না এই ছবি দেখে। যখন তখন বৃষ্টি আসতে পারে, তারই মধ্যে দাঁড়িয়ে পড়েছি। বাগাদাও ছবি তুলছে, আমিও ছবি তুলছি। এইগুলোকে ধরে না রাখতে পারলে আমার মনে হয় না এই ট্যুরটার কোনো লাভ হবে। অলরেডি আমরা এই ক্ষীরচোরা গোপীনাথ মন্দিরের কাছাকাছি মনে হচ্ছে চলে এসেছি। ম্যাপ তো সেরকম। বালাসোর থেকে একটু রাস্তা ভুল হয়ে যাওয়ার জন্য বেশ কিছুটা ঘুরে ঘুরে অবশেষে আমরা পরে পেয়েছি ক্ষীরচোরা গোপীনাথ মন্দির, আমাদের যে ফার্স্ট ডেস্টিনেশন ছিল সেটা। তো পেছনে আমার দেখতেই পাচ্ছ সেই মন্দিরটা। চলো আস্তে আস্তে ভেতর দিকে যাই, দেখি তার কি রূপ মহিমা আছে, একটু দেখে আসি। এই হচ্ছে ক্ষীরচোরা গোপীনাথ মন্দিরের এন্ট্রান্স। আর যেই কয়েকদিন আগে উল্টো রথ গেল, এখানে একটা সুন্দর রথ বানিয়ে রেখে দেওয়া আছে, দেখতেই পাচ্ছ, সম্পূর্ণ কাঠের তৈরি রথ। চলো এই প্রবেশ দ্বার দিয়ে ভেতরে যাই, প্রবেশ করে দেখি। এই হচ্ছে মন্দির প্রাঙ্গণ। বাহ, এখানে পূজার সামগ্রী বোধহয় পাওয়া যায়। এদিকে মন্দিরের দালান, এটা মেন মন্দির সম্ভবত। এইটা ফটোগ্রাফি প্রোহিবিটেড। আচ্ছা, এখানে মন্দিরের ভেতরে ফটোগ্রাফি সম্ভবত চলবে না। সো যেটুকু এখান থেকে বাইরে থেকে দেখতে পাওয়া যায় সেটুকুই আমরা দেখি তাহলে। বাহ, সুন্দর আটচালা, বেশ বড় পাঁচিল দিয়ে ঘেরার কাজ চলছে। এটা আমরা একটু পিছন দিক করে এসেছি যাতে ভিউটা একটু পাওয়া যায়, কিন্তু এখান থেকে ভিউ পাওয়া যাচ্ছে না, একটু সামনে আমাদের যেতেই হবে। এই হচ্ছে ক্ষীরচোরা গোপীনাথ মন্দিরের সামনেটা। ভিতরে আর সম্ভব নয় ছবি তোলা, এই বাইরে থেকে যেটুকু হয় সেটুকুই দেখে নাও বন্ধুরা। আর এদিকে এখানে ক্ষীর প্রসাদ পাওয়া যাবে। আচ্ছা, এদিকে প্রসাদের ক্ষীরচোরা গোপীনাথ মন্দির আমাদের দেখা হয়ে গেল। বেশ ভালো লাগলো জায়গাটা, বেশ খানিকক্ষণ কাটিয়ে এবার আমরা এগিয়ে চলেছি এখন ইমামি জগন্নাথ মন্দিরের দিকে। এটা চলো ওখানে মন্দিরে গিয়েই কথা বলছি। মন্দিরের এই যে বাইরে পার্কিং প্লেস আছে, এখানে গাড়ি থাকলো, ব্যাগটাও এখানেই রেখে দিয়েছি। জানি না কিছু হবে কি না, হবে বলে মনে হয় না। যাই মন্দিরের ভেতরটা দেখে আসি। বাইরে থেকে তো দেখে খুব সুন্দর বলেই মনে হচ্ছে। এটা হচ্ছে মন্দিরের এন্ট্রি গেট। চলো ভেতর দিকে যাই। অ্যাম্বিয়েন্সটা কিন্তু বেশ ভালো বন্ধুরা, সুন্দর গাছপালা চারদিকে। আর তার থেকে বড় আজকের ওয়েদার, আকাশটা দেখো, পুরো ছেঁড়া ফোঁড়া মেঘ যাচ্ছে, কখনো রোয়া রোয়া বৃষ্টি হচ্ছে, কোনো প্রবলেম তার জন্য কিন্তু হচ্ছে না। এখানেও একটা সুন্দর রথ কমপ্লিট হয়ে গেছে। ওদিকে বোধহয় রথ খোলাখুলি চলছে নাকি, না এমনি রাখা আছে বোধহয়। ওই দিকে আর গেলাম না। আচ্ছা, শু স্ট্যান্ড ফ্রি, জুতো খুলে এখানে ঢুকতে হবে। বাহ, এখান থেকে এক ঝলক একটা নিয়ে নিই, তারপর জুতো এখান থেকে এক ঝলক, দারুণ সুন্দর। চলো ভেতরটা ঢুকে দেখি। প্রথম দর্শন কিন্তু আমার সত্যি বলছি খুব খুব ভালো লেগেছে। আচ্ছা, ঢুকতেই একটা, এটা কি ঝর্ণা ফর্ণা হবে বোধহয় কিছু, বেশ জল আছে। আচ্ছা, এটা প্রেইং পন্ড কাইন্ড অফ। যেদিক থেকেই দেখছি এটার একটা খুব সুন্দর জিনিস, যেখান থেকে দেখছি সেই জায়গাটা মনে হচ্ছে সব থেকে বেশি ডিপ, আর এটা কার্ভ হয়ে আছে। এটাই আশা করছি এর বিশেষত্ব। ভালো, একদম পুরীর যে মন্দির সেই আদলেই তৈরি।
এখানে এই হচ্ছে মন্দিরের একদম গেট। এদিকে মন্দির আরো বেশ কিছু আছে আশেপাশে, যেমন পুরীতে আছে সেরকম এখানে আশা করছি। এই মন্দিরটাও প্রদক্ষিণ করে দেখা যেতে পারে। পুরীর মন্দিরে যেরকম আঁকিবুকি করা আছে, কৃষ্ণের জীবন কাহিনী বা মহাভারত রামায়ণ যা কিছু কথিত আছে সেগুলো কিন্তু এখানেও আশা করছি পাওয়া যাবে। এখানেও দেখো এই চক্র যেগুলো পুরীর মন্দিরে ছিল সেগুলো কিন্তু এখানেও আছে। আর একদম টেরাকোটার কাজ থেকে শুরু করে সব কিছু কিন্তু একদম মানে কপি পেস্ট যাকে বলে। ওটা সাইজে অনেকটা বড়, এটা সাইজটা শুধু ছোট, বাদ বাকি সমস্ত কিছু কিন্তু একদম কপি করে বানানো হয়েছে। এখানে এসেও তোমরা পুরীর মন্দিরের একদম ফিল নিতে পারবে। হ্যাঁ, ওটা সাইজে অনেক বড়, অনেক জায়গা আছে ঘোরার মতো, রন্ধনশালা এই ওই সেই জিনিসগুলো হয়তো এখানে তুমি পাবে না। বাকি এখানকার অ্যাম্বিয়েন্সও কিন্তু খুব সুন্দর। বাহ, এখানটা চারদিকটা দেখতে কিন্তু বেশ খানিকটা সময় লাগবে। প্রসাদ সম্ভবত আসছে। সুন্দর একটা গার্ডেন, আশা করছি ভেতরে ওটা গার্ডেনার রয়েছে, সে কিছু তত্ত্বাবধানের কাজ করছে অলরেডি। আর এই যে এর ভোগ মনে হয় যাচ্ছে দুপুরবেলার ঠাকুরের যে ভোগ হবে সেই ভোগ এই যে আসছে এখন। এই ভোগ এখন ঠাকুরকে চাপানো হবে। বাহ, ভালো ব্যবস্থা। এই উল্টো দিক থেকে মন্দিরের লুকটা হচ্ছে এরকম। এখানে একটা হনুমানজির মন্দির, সব মিলিয়ে বেশ সুন্দর। বাই বাই ইমামি জগন্নাথ মন্দির। বেশ কিছুক্ষণ সময় কাটলো, বৃষ্টির জন্য একটু আটকেও গেলাম, বেশ কিছুটা সময় নষ্ট হলো। এখানে নারকেল বিক্রি হচ্ছে, ডাবের জল বিক্রি হচ্ছে। খাবার ইচ্ছা ছিল কিন্তু না থাক, আজকে আর ডাবের জল এখন খাবো না। এদিকে দোকানপাট রয়েছে টিফিন করার জন্য, মোটামুটি ভালোই হলো। চলো, বহু কষ্ট করে ভেবেছিলাম যে ব্লু লেক পরে আসবো ও বেলায়, কিন্তু ম্যাপে যা দেখলাম খুব অল্প রাস্তা, আর এদিকটা আমাদের আর হয়তো আসতে হবে না এটা দেখে চলে গেলে। সেই জন্যই ভাবলাম যে না, দরকার নেই, এসছি যখন দেখেই চলে যাই। এই হচ্ছে ব্লু লেক সেলফি পয়েন্ট। এটা এই হচ্ছে এখান থেকে এই লেকটার ভিউ। লেকটা কিন্তু বেশ বড়, একদম জল একদম সেই সমুদ্রের সবুজ জল যেরকম হয় পুরো এরকম পরিষ্কার ঝকঝক করছে। এদিক থেকে পাহাড়টা খুব ভালো লাগছে, কিন্তু এর থেকেও যদি নামতে পারতাম লেকটাতে, এখন কি একটু মাথায় ঘাড়ে জল দিতে পারতাম, বেশি ভালো লাগতো। চলো আর দেরি করবো না, এখানে বিশেষ কিছু নেই, এসে দু চারটে ছবি তোলা, লেকটার ভিউটাই নেওয়া, আর কিছু সেরকম নেই। বন্ধুরা 5-10 মিনিটের জন্য আসতে পারো, লেকটা ঘুরে যেতে পারো, দু চারটে বন্ধু বান্ধবের সঙ্গে সেলফি তুলে জায়গাটা একটা স্মরণীয় করে যেতে পারো, এই অবধি। চলো, নেক্সট ডেস্টিনেশন আমাদের পঞ্চলিঙ্গেশ্বর মন্দির মেন। মন্দিরে যাওয়ার আগে আমাদের হোটেল খুঁজতে হবে, তো চলো যাই। ব্লু লেক থেকে আমরা এখন চলেছি সোজা পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের দিকে। আর কোথাও দাঁড়াবো না, কেননা হোটেল নেওয়া নেই, ওখানে গিয়ে হোটেল নিতে হবে। তারপর মন্দিরে যাওয়ার ব্যাপার আছে, আগে মন্দিরে যাওয়ার খুব ইচ্ছা আছে, সেই জন্য। তো যেতে যেতে এই ভিউ পয়েন্টটার ছবি না তুলে পারলাম না। আমরা দূরে এখান থেকে দেখতে পাচ্ছি যে পাহাড়টার মধ্যে চরমভাবে বৃষ্টি হচ্ছে, আর আমরা এখন রেন গিয়ার্সটা টোটালি খুলে ব্যাগের ভেতর ঢুকিয়ে রেখেছি। চিন্তা করছি কোথায় একটা শেডের তলায় গিয়ে দাঁড়িয়ে রেন গিয়ার্সটা পরে নেব, কেননা
বন্ধুরা, বৃষ্টি কিন্তু প্রচণ্ডভাবে হচ্ছে। অবশেষে হোটেলও পেয়েছি। হোটেল না, এটা কি যাত্রী নিবাস, শ্রী গোবিন্দ যাত্রী নিবাস। এই যে একদম পাহাড়ের কোলে, পাহাড়ের পাদদেশে যাকে বলে। মন্দির যে রাস্তাটা যাচ্ছে, সে প্রথম হোটেল, প্রথম যাত্রী নিবাস কিন্তু এটাই। এই হচ্ছে তার এন্ট্রেন্স, আর এই হচ্ছে ঢুকেই তার ভিউ। চারদিকটা দেখো বন্ধুরা, অসম্ভব সুন্দর একটা পরিবেশে একটা হোটেল, খুব সুন্দর সাজানো গোছানো। কি সুন্দর ঝাউ গাছগুলো দিয়ে রেখে দিয়েছে। সামনে এত বড় একটা ফাঁকা জায়গা, পার্কিং এরিয়া। এই যে এরকম একটা লম্বা ছাদ, এদিকে এদিকে, আর ছাদ থেকে ভিউটা এরকম। মোটামুটি হোটেলের আমাদের 3 দিক পাহাড় দিয়ে ঘের। খুব সুন্দর একটা জায়গায় হোটেল পেয়ে গেছি, খুব চিপ রেটে। রেটটা আমি লাস্টে বলছি, আগে ঘরটা একটু দেখাই। এখান দিয়ে গিয়ে এই হচ্ছে আমাদের 24 নম্বর রুম। অলরেডি এন্ট্রি করে গেছি আমরা। এই হচ্ছে রুমটা একটু ছোট, একটা বেড, ডাবল বেড একটা, এখানে একটা আয়না, একটা বেসিন, আর এই ওয়াশরুমটাও ঠিকঠাক, খুব যে ভালো তা নয়, সাইজে একটু ছোট, বাট নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার। এই অবধি। এই হচ্ছে আমাদের রুম। অ্যাকচুয়ালি আমরা দুজনেই তো সিঙ্গেল আছি, কোনো চাপ আমাদের হবে না। আর এই রুমটার ভাড়া আমাদের থেকে নেওয়া হয়েছে মাত্র 800 টাকা। তোমরা যদি এখানে আসতে চাও চলে এসো, নাম্বার অলরেডি শেয়ার করা হয়ে গেছে, একটু দেখে নিও। চলো একটু রেস্ট করি, তারপর আবার মন্দিরের দিকে যাব। আর এই যে রুম থেকে বেরোলাম আরেকবার, এই ভিউটা আমার অসম্ভব ভালো লেগেছে, সেই জন্য আর হোটেলে চেকিং করে সব ব্যাগপত্র রেখে একটুখানি রেস্ট করে আমরা এখন যাচ্ছি মন্দিরের দিকে। জানি না এখন কত উঁচুতে, কত সিঁড়ি চাপতে হবে, কীরকম কি। শরীর খুব ক্লান্ত, ভালো লাগছিল না, তবুও না গেলে স্বস্তি পাওয়া যাবে না। সেই জন্যই না, একবার অন্তত আগে ঘুরে আসি, দেখে আসি একটু, পরে আবার বিকেলবেলা যদি সম্ভব হয় যাব, না যাবো সে পরে। বাট এসছি এত কাছে, ঘরে বসে থাকতে আর ইচ্ছা গেল না, সেই জন্যই চলে এসছি। যাওয়ার পথে এরকম একটা লুক, মাঝখান দিয়ে যাচ্ছি। এদিকে টুরিস্ট দর্শনার্থী যারা আসে, পার্কিংয়ের জায়গা, মাঝখান দিয়ে রাস্তা। বেশ ভালো। চলো এগোই, আরো দেখি। বাপরে, প্রায় 200 মিটার এরকম ঢাল রাস্তা হেঁটে এত দূর এলাম। এরপর এখন এবার এই হচ্ছে এন্ট্রি গেট, এখান থেকে সিঁড়ি শুরু হবে। এই হচ্ছে সিঁড়ির শুরুয়াত। তবে এখানে দাঁড়ানোর জায়গা আছে, আর ওপরে থেকে এরকম জলধারা কিন্তু বয়ে আসছে কন্টিনিউ। এই তলা দিয়ে জলটা এদিকে বয়ে যাচ্ছে। ভালো, চলো যে জন্য এসছি। সিঁড়িগুলো ছোট ছোট, খুব কষ্টকর বলে মনে হচ্ছে না। সবাই মোটামুটি আরাম করে, বয়স্ক হলেও যেতে পারবে। যদি যেতে নাও পারে, একবারে পাশে এখানে সুন্দর বসার জন্য জায়গা করাই আছে, একটু বসে রেস্ট নিয়ে নাও, আবার চলো। দলে দলে লোকজন যাচ্ছে। বাগাদা হাঁপিয়ে গেছে, বাগাদা বসে পড়েছে, আমিও হাঁপিয়ে গেছি, আমিও একটু বসে পড়ি বাবা। না, সিঁড়িগুলো উঠতে কষ্ট সত্যিই হচ্ছে। বাগাদাও আবার ক্লান্ত হয়ে গেছে,
আর এখান থেকে আমরা এখনো ওই দূর প্রান্তে এখনো সিঁড়ি দেখতে পাচ্ছি। সুন্দর একটা বট গাছের ছায়া পাওয়া গেছে। আপাতত একটু রেস্ট। ওখানে যাবি নাকি? ক্যাফেটেরিয়া, সুন্দর একটা ক্যাফেটেরিয়া করা আছে, পাশ দিয়ে ঝর্ণা বইছে। সুন্দর একটু ক্যাফেটেরিয়াতে গিয়ে বসি পায়ের ওপর পা তুলে। রাস্তা যত এগোচ্ছি আস্তে আস্তে তো সিঁড়িগুলো খাড়াই হয়ে যাচ্ছে। এখনো অবধি তো ওপরে যেতেই হবে দেখছি। বাপরে, অর্ধেকের বেশি চলে এসছি যখন আর আটকে লাভ নেই, যাবই আমরা। এই একদম উপরে চলে এসছি আমরা। এরকম একটা দৃশ্য। এরপর আবার সিঁড়ি দিয়ে নামতে হবে ঠাকুর দেখার জন্য, স্পর্শ করার জন্য। দেখা তো যায় না, বলে স্পর্শ করা যায়। একদম উপরে এটা রাম সীতার মূর্তি আছে, রাম লক্ষ্মণ সীতা। এই আবার সিঁড়ি দিয়ে নিচের দিকে নেমে যেতে হবে। এইখানে বাবার পুজো হচ্ছে। যারা পুজো দিতে ইচ্ছুক এইখানে সবাই পুজো দিতে পারবে। আর এই যে বাবা পঞ্চলিঙ্গেশ্বরের যে দর্শন হয় না, শুধুমাত্র স্পর্শ করা যায়, সেটা এই যে এই জলধারাটা আসছে, এর মধ্যে গিয়ে স্পর্শ করে দেখা যাবে। এই জলধারাটাই নিচের দিকে আস্তে আস্তে নেমে যাচ্ছে, যেটা তলা থেকে দেখা যাচ্ছিল। দর্শন শেষ। এবার যাব হোটেলে, গিয়ে খাওয়া দাওয়া করতে হবে। আর এই হচ্ছে এখান থেকে একটা পুরো শহরের একটা ভিউ। জানি না মোবাইল থেকে কতখানি বোঝা যাচ্ছে, খালি চোখে কিন্তু অসাধারণ একটা ভালো লাগছে, অসাধারণ ভালো লাগছে। শহরের ভিউ, মাঝখানে কতগুলো টাওয়ার আছে, কত কি আছে, সব সুন্দর সুন্দর করে দেখা যাচ্ছে। ভেরি নাইস। আচ্ছা, বাগাদা আবার দাঁড়িয়ে গেল স্টান্ট দিতে এইখানে, চিন্তা করো একবার, মুচকি হাসি দিয়ে। রুমে যাওয়ার আর সময় পাইনি বাগাদা, আর থাকতে পারছে না। স্যাট করে এসে হোটেলে চিকেন ভাতের একটা প্লেট অর্ডার করলো, বসে পড়লো। আমাকেও সেম দিয়েছে। খাওয়া দাওয়া করি। খাবার ঠিকঠাক খাওয়া যাচ্ছে। ভাতটা একটু মোটা চালের বলেই মনে হচ্ছে ঠিকঠাক। হ্যাঁ, ভালো হলেই ভালো। বাদ বাকি তরকারি ভাজা তো এত রকম দিয়েছে, কে খাবে আমি চিন্তা করতে পারছি না। গুড ইভিনিং ফ্রেন্ড। দুপুরবেলায় মন্দির দেখে এসে চান খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম, একটু শুয়েছিলাম। তো উঠতে উঠতে প্রায় সন্ধে। কী করবো, আপাতত তো কোনো কাজ নেই। তো দুই বন্ধু মিলে বললাম চ আশেপাশে স্থানীয় একটু ঘুরে আসি। তো এসে গেছি, এই সামনেই একদম একটা মার্কেট মতো জায়গা আছে, সেখানে একটা মিষ্টির দোকান। এসেই স্থানীয় খাবার টেস্ট করতে এসছি। মিষ্টির দোকানে এসে আমরা যেটা খাচ্ছি সিঙ্গারা, আলুর চপ, বেগুনি। এখানে আবার সঙ্গে দেখি আলুর তরকারি দিয়েছে আলাদা করে, সঙ্গে একটা লঙ্কা। বাবা, তার টেস্ট এখানে কীরকম কী বুঝছো? সিঙ্গারাগুলো খুব সুন্দর, আমিও খেলাম। দেখা যাক খেয়ে দেখ কীরকম কী। একদম সুস্থ ছিমছাম খাবার, রুটি, আলু ভাজা, মিষ্টি আছে। খেয়ে দিয়ে শুয়ে পড়বো, আর কিছু কাজ নেই। বাগাদা স্টার্ট করে দিয়েছে। চলো এই ব্লগটা এখানেই শেষ করছি। এই যে আমারও খাবার চলে এসছে। এই ব্লগটাকে আর বাড়াচ্ছি না। আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকে সকালে। কালকে অ্যাকচুয়ালি ছুটি আছে, তো কালকেও আমরা নতুন আর একটা জায়গায় যাব সমুদ্রের ধারে। কিন্তু কোথায় যাব এখনও অবধি ঠিক করিনি। দীঘাও যেতে পারি, মন্দারমণি যেতে পারি, হ্যাঁ, তারপরে বাগদা বিচ যেতে পারি। তো দেখা যাক কি ঠিক হয়, তোমাদেরকে সকালবেলায় বেরোনোর সময় জানিয়ে দেবো। এখনও ঠিক হয়নি, এই আমি আর বাগাদা ঠিক করব। তো চলো এই ব্লগটাকে এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, আর আমার চ্যানেলটাকে একটু লাইক সাবস্ক্রাইব করে দিও।